নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ থোড়ের ঘন্ট। তো থোড় আমরা অনেকে অনেকভাবেই খেয়ে থাকি। তো আজকে আমি তোমাদের সাথে থোড়ের একদম একটা ইউনিক স্টাইলের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই দেখো আমি থোড়ের একটা টুকরো নিয়েছি, নিয়ে দুটো টুকরো করে নিয়েছি। এবার থোড়টাকে কিভাবে কাটতে হয় সেটাও তোমাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে শেয়ার করছি। তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো থোড়ের উপরের অংশটা এইভাবে কিন্তু ছুলে ফেলে দিতে হয়, নইলে পরে এই উপরের অংশটা কিন্তু অনেকটাই শক্ত থাকে আর এটা সেদ্ধ হতে চায় না। এইবারে থোড়টাকে এইরকম গোল গোল করে চাকা চাকা করে কাটলেই থোড়ের ভেতরে একটা সুতোর মতো জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে। এইটাকে আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে ছাড়িয়ে নিতে হয়। আর এইভাবে একটার পর একটা থোড়ের গোল অংশ কেটে নিতে হয় আর আঙ্গুলের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিতে হয়। তো দেখো আমার আঙ্গুলে কিন্তু আমি পেঁচিয়ে যাচ্ছি আর এইভাবে কিন্তু কেটেই যাচ্ছি। তো থোড় কাটাটা অনেকের কাছেই ঝামেলারও মনে হয়, কিন্তু একটু সময় নিয়ে বা রান্না করার যদি আগের দিন বা রাত্রেবেলা কেটে রাখা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এই যে দেখো কতগুলো সুতো আমার মধ্যে হাতের মধ্যে কিন্তু আটকে গেছে। তো এইবারে সমস্ত যে চাকাগুলো কেটেছিলাম সেই চাকাগুলোকে সমানভাবে জোড়া দিয়ে এইবার খুব ঝিরিঝিরি পরিমাণে কেটে নেব। তো যদি খুব ঝিরিঝিরি কাটতে নাও পারো তাও কোনো সমস্যা নেই, কারণ পরে আরেকটা পদ্ধতি আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একটু আবার পাতলা কাটা পছন্দ করি, তো এই জন্য আমি একদম খুব ঝিরিঝিরি করে থোড়টাকে কেটে নিয়েছি। অনেকটা আলু ভাজার মতোই কিন্তু কেটে নিতে হবে। তো দেখো একদম আলু ভাজার স্টাইলে কেটে নিয়েছি আর এখানে এতগুলো থোড় কিন্তু আমার কেটে রেডি হয়ে গেছে। এইবারে এইটাকে এর মধ্যে আমি দেব হচ্ছে 1 চামচ লবণ। তো লবণটা আমি চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি আর এইবারে এই লবণ দিয়ে হাতের সাহায্যে থোড়টাকে একটু চেপে চেপে কচলে কচলে মাখিয়ে নেব। এতে করে কি হবে, থোড়ের মধ্যে যে এক্সট্রা একটা জল থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে আর থোড়টা যখন রান্না করবে তখন ভাজাটা কিন্তু খুব ভালো হবে। আর এই থোড়ের জলটাও কিন্তু অনেক উপকারী। এই থোড়ের জলটাও কিন্তু অনেকে খায়, অনেক থোড়ের জুস এটা কিন্তু অনেকেই খায়, অনেক অসুখ বিসুখে কিন্তু এটা হেল্প হয়। তো আমি দেখো লবণ দেওয়ার ফলে কতগুলো জল এখানে বেরিয়েছে আর এই যে দেখো একদম ঝরঝরে অংশটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এই যে জলটা এখান থেকে দেখো কতখানি বেরোচ্ছে। তো এইভাবে যদি থোড়টা কাটা তোমাদের একটু মোটাও হয় তাতে সমস্যা নেই, এইভাবে লবণ দিয়ে যদি একটু হাত দিয়ে কচলে নাও তাহলেই কিন্তু মিহি হয়ে যায়। আর দেখো কত ঝরঝরে অংশটা আমি নিয়েছি আর এখানে দেখো জলটা কিন্তু কতটা লাল, মানে বুঝতেই পারছো এখানে একটা আয়রনের গুণাগুণ কিন্তু থোড়ের মধ্যে পাওয়াই যায়। তো এই জলটা কিন্তু আমি ফেলবো না, এটারও ব্যবহার আমি পরে তোমাদেরকে দেখাবো। তো কড়াই গরম করে নিয়েছি আর এইবার দেব হচ্ছে আমি অল্প পরিমাণে গোবিন্দভোগ আতপ চাল। তো চালটা যতটা তোমরা থোড় নেবে তার উপরে ডিপেন্ড করবে যে চালটা কতটা নেবে। এখানে অবশ্যই গোবিন্দভোগ আতপ চালটা ইউজ করতে হবে, এতে করে গন্ধের সাথে সাথে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়। আর গোবিন্দভোগ চালটা তো জানোই সরু হয়, তো রান্নাটা খুব ভালো হবে। অনেকটা মুড়ি ঘন্ট স্টাইলে কিন্তু এই রান্নাটা হতে চলেছে। তো এইবারে অল্প পরিমাণে তেল দিয়েছি আর দিয়েছি হচ্ছে চিনেবাদাম। তো চিনেবাদামটাকে এখানে ভেজে নেব আর চালটাও ভেজে তুলে নিয়েছি। আর দেখো চিনেবাদামটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে যে দেখো একটা প্লেটের মধ্যে একদিকে আমি গোবিন্দভোগ চাল ভেজে রেখেছি আর এখানে দেখো চিনেবাদামটা নিয়েছি। আর চিনেবাদামটাকে খোসা ছাড়িয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এবার সেম কড়াইয়ে আর একটু পরিমাণে তেলটা দিলাম আর এখানে যেহেতু নিরামিষ রেসিপি সেহেতু সর্ষের তেলটাই ইউজ করছি। এবার হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে শুকনো লঙ্কাটাকে লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে টুকরো করে কেটে রাখা আলু। তো আলুটা সম্পূর্ণ অপশনাল, যদি ইউজ না করতে চাও তাহলে নাও করতে পারো, কিন্তু আলুটা দিলে খুব ভালো হয়।
তো এই জন্য টুকরো করে কেটে রাখা আলুটা দিয়েছি। আর এবার থোড়টা যে ঝরিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেই থোড়টা দিয়ে দেবো। আর খুব ভালোভাবে হাতে সময় নিয়ে গ্যাসের আঁচটা কম করে কিন্তু ভাজতে হবে, কারণ এই রান্নাটা একটু সময় সাপেক্ষ। আর আমি যে নিরামিষ রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই রান্নাগুলো একটু সময় নিয়ে কিন্তু তোমাদের করতে হবে। কারণ একটু ভালো কিছু খেলে বা একটু ভালো কিছু, তো একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। আর অবশ্যই এই সময়টা গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়েও আরেকটু নাড়াচাড়া কিন্তু করে নেব। আর এই কারণেই দেখো ভাজাটা আমার এত সুন্দর হয়েছে, আর এই কারণেই জলটা আমি আগে থেকে ঝরিয়ে রেখেছিলাম। এতে করে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে, আর ভাজাটা যত সুন্দর হবে সবজির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। এবার এখানে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে এখানে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ব্যাস এইটুকু মশলাই কিন্তু এখানে ইউজ হবে, আর কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না। তো যেহেতু এটা নিরামিষ রেসিপি, সেহেতু এখানে আর কোনো রকম মশলা ইউজ করছি না। তো দেখো কষানোটা একদম পারফেক্টলি হয়ে গেছে, বুঝতেই পারছো। আর এবার থোড়টাকে চিপে যে জলটা আমি রেখেছিলাম, সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেই জলটা কিন্তু আমি এখানে দিয়েছি, কারণ এখানে একটা পুষ্টিগুণের ব্যাপার আছে। কারণ থোড় কিন্তু আমরা জেনুইনলি মুখের স্বাদের জন্য না, স্বাস্থ্যের জন্যই খেয়ে থাকি। আর এইবারে জলটা যদি কম মনে হয়, তাহলে একটু মশলার বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করে দিতে হবে। তো জলটা আমার দেওয়া হয়ে গেছে, আর এইবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা গোবিন্দভোগ আতপ চালটা। তো একঘেয়েমি থোড় খেতে খেতে যখন মুখটা নষ্ট হয়ে যায়, তখন এইভাবে কিন্তু বানিয়ে আমরা খেয়ে থাকি। এগুলো কিন্তু গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে। আর এইবার যে দেখো যে চিনেবাদামটা আমি ভেজে রেখেছিলাম, খোসাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি। তো জলটা দেখো বেশি দেবে না, তোমরা মেজারমেন্টটা বুঝতেই পারছো। ঠিক এই মেজারমেন্টেই কিন্তু জলটা দিতে হবে, যাতে করে সবজির ওপরে হালকা হালকা পরিমাণে জলটা থাকে। এবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রাখতে হবে অবশ্যই। তো দেখো খানিকক্ষণ পরে চাপাটা তুলে নিয়ে তারপরে দেখছি যে দেখো জলটা একদম শুকিয়ে গেছে। এখনও কিন্তু অল্প পরিমাণে জলটা আছে, আর চালটা কিন্তু এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে। এবারে আরও কিছুক্ষণ একটু হালকাভাবে নাড়াচাড়া করব, যেহেতু এখানে চাল আছে, তাই খুব তাড়াহুড়ো করা যাবে না, কারণ চালটা ভেঙে গেলে পরে একদম বেস্বাদের হয়ে যাবে। আর পরে আমি এখানে কিছুটা কিশমিশও অ্যাড করেছিলাম, তখন আর ওটা তোমাদের সাথে দেখানো হয়নি, তার জন্য সরি। তো আবারও কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, যাতে সম্পূর্ণ জলটা কিন্তু টেনে যায়। যেহেতু আতপ চাল আছে, জলটা কিন্তু তাড়াতাড়ি টেনে যাবে। তো দেখো জলটা টেনে গেছে, আর একদম ঝরঝরা হয়ে গেছে। অনেকটা পোলাও স্টাইলে কিন্তু এই রান্নাটা হবে। আর যেহেতু বললাম একদম নিরামিষ রেসিপি। আর এইবার কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো আলুগুলোকে একটু ভেঙে দেবো, কারণ এতে করে একটু মাখো মাখো ভাবটা হবে, কারণ আলু ভেঙে গিয়ে সবজিটাকে একটু টাইট মতো করে দেবে। তো দেখো হয়ে গেছে। আর এইবারে দেবো হচ্ছে সামান্য পরিমাণে চিনি। তো চিনি দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে ঘি। তো আমি এখানে গরম মশলা ইউজ করিনি, কারণ তোমরা আমার শরীরের কন্ডিশনটা জানো, এই জন্যই আর গরম মশলাটা ইউজ করলাম না। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে একটু গরম মশলা ইউজ করো, তাহলে কিন্তু আরও দুর্দান্ত ফ্লেভারটা বেরোবে। তো দেখো এটা একদম হয়ে গেছে, কারণ কড়াইয়ের নিচে ধরেও নিচে, আর একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তো চলো আমার রেসিপিটা অলমোস্ট ডান হয়ে গেছে। এইবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখো একদম ঝরঝরে হয়েছে। এটা পুরোপুরি মুড়ি ঘন্ট স্টাইলে কিন্তু থোড়ের এই নিরামিষ ঘন্টটা আমার রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থোড়ের ঘন্টটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, এই স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে। লুচি, পরোটা, রুটি, এমনকি ভাত বা শুধু মুখেও কিন্তু খাবে, ছোট থেকে বড়। যারা থোড় একদমই পছন্দ করো না তারাও কিন্তু খাবে, ইভেন আফটার যে বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে, কেননা এটা একদম ইউনিক স্টাইলের। তো চলো টাটা সবাইকে, লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাবাই। দেখা হবে পরের কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।